বৃষ্টির সিজনে মেঘের মধ্যে ডুবে থাকা ঝাড়খণ্ডের একমাত্র পাহাড়ি ট্রেকিং রুট, যার নাম পারশনাথ হিল। আজকে আমরা মেঘেদের সাথে না, মেঘ মিশেছে আমাদের সাথে। 4478 ফুট উঁচুতে অবস্থিত এই নৈসর্গিক দৃশ্য দেখার জন্য পায়ে হেঁটে পাড়ি দিতে হয় 27 কিলোমিটার পাহাড়ি পথ। তার থেকে মনে হয় একটু বেশি আজকে বাড়াবাড়ি হয়ে যাবে। যেই পথ অতিক্রম করতে সময় লেগে যায় 12 ঘন্টার অনেক বেশি। কখনো কখনো মেঘের ঝড়, কখনো মুষলধারায় বৃষ্টি, কখনো পাহাড়ি বাঁদরদের পথ অবরোধ, কখনো সময় বাঁচাতে পাথরের রাস্তা বদল। উত্তরাখণ্ড সে চল চল চল। পদে পদেই মনে হবে অ্যাডভেঞ্চার, মৃত্যু কিংবা আনন্দে নিজেকে ভুলে যাওয়ার মতো পরিস্থিতি। এই শীতল নালার জল একদমই খাবেন না। আমাদের পাহাড়ি 9 কিলোমিটার চড়াই আছে, 9 কিলোমিটার বন্দনা আছে, আর 27 কিলোমিটার আমরা একদিনতে কভার করি। কখনো সম্মুখীন হতে হবে পোড়া রোদ্দুরে, আবার কখনো হারিয়ে ফেলতে হবে মেঘের অন্ধকারে নিজেকে। এই জার্নি বুঝিয়ে দেয় মুখের জোর এবং শারীরিক বল প্রয়োগ করলেই সব কিছু হয় না। তাহলে চলুন জার্নি শুরু করি কলকাতার উষ্ণতা গায়ে মেখে মেঘের পারতের গন্তব্য, ঝাড়খণ্ডের স্বর্গ মিনি মেঘালয় পারশনাথের পথে। আমার গল্পের সূচনা হয়েছিল পাঁশকুড়া জংশন থেকেই। ঘড়িয়ে কাঁটায় তখন 6টা বেজে 26 মিনিট। 4 নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়েছিল 6টা বেজে 47 মিনিটের হাওড়া লোকাল। পাঁশকুড়া থেকে হাওড়া লোকাল ধরেই প্রথমে আমি রওনা হই হাওড়া স্টেশনের উদ্দেশ্যে, যেখান থেকে ধরব আজকে রাতের এক্সপ্রেস। 23টা লোকাল ইন্টারমিডিয়েট স্টেশন ক্রস করে 24তম স্টেশন হাওড়া জংশনে গিয়ে যখন পৌঁছেছিলাম তখন সময়ের মাত্রা 2 ঘন্টারও বেশি ছাড়িয়েছে। প্ল্যাটফর্মের নাম্বার ছিল 13। ঘড়ি কাঁটা বলছে 8টা বেজে 59 মিনিট। হ্যালো বন্ধুগণ, আবার সবাইকে আবার একটা নতুন ভিডিওতে ওয়েলকাম। এখন বাজে ঘড়ি কাঁটা 9:30 আর আজকের ডেট মে মাসের 24 তারিখ। আজকে আমি যেতে চলেছি ঝাড়খণ্ডের সেই সবথেকে উচ্চতম শৃঙ্গে, যার নাম পারশনাথ, সেই মেঘের দেশে, কুয়াশার দেশে। আর আজকের এই যে সময়টা এখন হচ্ছে বর্ষার সময়, এটাই হচ্ছে সবথেকে ভালো সময় পারশনাথে ঘুরতে যাওয়ার জন্য। এর আগে আমি যখন পারশনাথ গিয়েছিলাম আপনারা অনেকে জিজ্ঞেস করেছেন ওখানে ভিজিট করার সবথেকে ভালো সময় কোনটা, তাছাড়া ওখানে কোথায় থাকবেন, কোথায় ঘুরবেন, কি কি দেখবেন। আমি এখন দাঁড়িয়ে আছি হাওড়া স্টেশনেরই বাইরে। এখান থেকে এখন আমি সোজা চলে যাবো স্টেশনে। আর কোন ট্রেনে যাচ্ছি, কটায় বা পারশনাথে পৌঁছবো, সব কিছু ইনফরমেশনই কিন্তু থাকবে আজকের এই ভিডিওতে। আর আরেকটা সমস্যা, আপনারা সবাই জানেন যে আমাদের ইন্দো পাক সীমান্তে যে গন্ডগোলটা চলছে না, যার জন্য এখন ট্রেনের মধ্যে ভিডিওগ্রাফি সেইভাবে না এখন করতেও না আমাদের ভয় লাগে। তো ভেতরে দেখলাম প্রচণ্ড সিকিউরিটি আছে। তো তার জন্য আজকে ট্রেন জার্নিটা কিন্তু একদমই লম্বা করবো না। যতটা ইনফরমেশন দরকার পারশনাথে পৌঁছবার জন্য ততটা ইনফরমেশন দেবো আপনাদের। তাহলে চলুন এখন স্টেশনের ভেতরে আমরা গিয়ে প্রবেশ করি। হাওড়া স্টেশনের বাইরের ভিড় ঠেলে রেলের টিকিট কাউন্টারের ভিড় এড়াতে ইউটিএস মেশিন থেকে টিকিট কালেক্ট করি। আজকের জার্নিতে আমার সুপারফাস্ট এক্সপ্রেসের জেনারেল টিকিটের মূল্য মাত্র 130 টাকা। এই ট্রেনের প্ল্যাটফর্মের নাম্বার 9 নম্বর। ট্রেনের নাম 12307 হাওড়া যোধপুর সুপারফাস্ট এক্সপ্রেস, যার ছাড়ার সময় রাত্রি 11টা বেজে 30 মিনিটে এই 9 নম্বর প্ল্যাটফর্ম থেকে। এই ট্রেন ছাড়াও আরেকটা এক্সপ্রেস আছে 12321 হাওড়া মুম্বাই সিএসএমটি মেল, যে ট্রেনে করে খুব সহজেই কম সময়ে পৌঁছানো সম্ভব পারশনাথ স্টেশনে। ছাড়ার সময় 11টা বেজে 40 মিনিটে সপ্তাহের প্রতিদিন। ট্রেনের একদম প্রথম ভাগে জেনারেল কোচে ওঠার জন্য লম্বা লাইনের শেষে দাঁড়াতে হতে পারে যদি দেরি করে যাওয়া হয়। ভিড় যে হবে যেহেতু বোঝাই যাচ্ছে, তাই লাইনে ব্যাগ রেখে খাওয়া দাওয়ার পর্বটা স্টেশনের বেঞ্চে বসে শেষ করি। বন্ধু মহোদয়ের বাড়ি থেকে নিয়ে আসা গরম গরম ছোলে ভাটুরে এবং চিকেন তন্দুরি দিয়ে ভুড়ি ভোজের পর লাইনে দাঁড়ানোর সাথে সাথেই 10টা বেজে 41 মিনিটে প্রবেশ করলো হাওড়া যোধপুর সুপারফাস্ট। এরপর লাইন দিয়ে একে একে কোচে প্রবেশ করে ভিড় ঠেলে একখানা বসার সিট জোগাড় হয়েই গেল। তারপরে ঠিক 11টা বেজে 30 মিনিটে রওনা হয়ে গেলাম হাওড়া স্টেশন ছেড়ে পারশনাথের উদ্দেশ্যে। একটা ইনফরমেশন তো বলাই হয়নি, এই ট্রেন সপ্তাহে 4 দিন ছেড়ে যায়, রবিবার, মঙ্গলবার, বুধবার এবং শনিবার। এই ট্রেনকে চুজ করার পেছনে আমার কারণ রয়েছে। এই ট্রেন হাওড়া স্টেশন থেকে ছাড়ার পরে মাত্র 3 জায়গায় হল্ট করে। প্রথমে দাঁড়ায় বর্ধমান, তারপরে আসানসোল এবং তারপর ধানবাদ জাংশন হয়ে একেবারে গিয়ে পৌঁছয় পারশনাথ স্টেশনে। অত্যাধিক ভিড়ে ঘুম না হওয়াই স্বাভাবিক, তাই ঘুম চোখে মুখে স্পষ্ট, কিন্তু কি আছে করার, নামতে তো হবেই। তাই সময়ের কিছুক্ষণ আগে পিঠে ব্যাগ নিয়ে গেটের সামনে গিয়ে প্রতীক্ষা করছিলাম নামার জন্য।
পারশনাথ স্টেশনে পৌঁছানোর রাইট টাইম ছিল ভোর 4টের সময়, কিন্তু ট্রেন তার নির্ধারিত সময়ের থেকে অল্প কিছুক্ষণ লেট করে আমাদের পৌঁছে দিয়েছিল ভোর 4:14 বন্ধুগণ, সবাইকে ভেরি ভেরি গুড মর্নিং। এখানে টেম্পারেচার সবার আগে আপনাদেরকে দেখিয়ে দিই। এখনের যে টেম্পারেচার সর্বনিম্ন সেটা হচ্ছে 19 ডিগ্রি সেলসিয়াস, যেটা হচ্ছে এখানে পারশনাথের একদম পাহাড়ের ওপরের টেম্পারেচার। এই স্টেশনের ওয়েদার কিন্তু বলছি না আমি এখন, মোটামুটি আজকে সারাদিনই কম বেশি বৃষ্টিপাত এখানে আছে। আর আপনারা আমাকে অনেকে জিজ্ঞেস করেন যে পারশনাথ ঘুরতে আসলে সবথেকে বেস্ট টাইম কোনটা, তো সেইটা হচ্ছে যে এই বৃষ্টির সিজন। আচ্ছা, এখান থেকে বাইরে বেরোনোর জন্য কিন্তু দুটো হচ্ছে যে ব্রিজ আছে, তার মধ্যে একটা ছোট ব্রিজ আপনারা দেখতে পাবেন। মানে যদি একদম ট্রেনের প্রথম ভাগের দিকে নামায় তাহলে পেছনের দিকে অল্প হেঁটে আসবেন, এই যে ব্রিজটা দেখতে পাচ্ছেন ছোট্ট ব্রিজ, এই ব্রিজ দিয়ে এইদিকে বাইরে বেরোলে এখানে রয়েছে রেলের হচ্ছে টিকিটের কাউন্টার, ওই কাউন্টারের মধ্যে দিয়ে বাইরে বেরোতে হয়। স্টেশনের বাইরে বেরিয়েই আমাদের প্রথম কাজ ছিল পাহাড়ের ট্রেকিং পয়েন্টে পৌঁছানো, যার নাম মধুবন। ভোররাত থেকে স্টেশনের বাইরে প্রচুর পরিমাণে মারুতি এবং অটো গাড়ি পাওয়া যায় বিভিন্ন জায়গাতে যাওয়ার জন্য। স্টেশন থেকে মধুবন যেতে একজনের শেয়ারিং খরচ 70 টাকা বলেছিল গাড়ি চালক, কিন্তু আমরা গ্রুপে থাকায় একটু বার্গারিং করে 10 টাকা করে মাথা পিছু কম করে উঠে পড়লাম গাড়িতে। স্টেশন থেকে মধুবন পৌঁছতে সময় লাগে প্রায় 30 মিনিট। ভোরের হাওয়া গায়ে মেখে ঘুমের আমেজ উধাও তো বটেই, উপরন্তু কিসের আগমনে যেন অন্য দিনের চেয়ে বেশি ফ্রেশ ফিল করছিলাম। তার সাথে ভেজা রাস্তা এবং কুয়াশা মাখা পরিবেশ জানান দিচ্ছিল গতকাল রাতেই বেশ ভারী পরিমাণেই বর্ষণ হয়েছে খুব সম্ভবত। আর এই জায়গা থেকে আপনারা কি নেবেন পাহাড়ে চড়ার জন্য, যেটা সবথেকে বেশি ইম্পর্টেন্ট। এখানে যদি আপনারা বৃষ্টির সময় আসেন তাহলে অবশ্যই বলবো এখান থেকে লাঠির সাথে আপনারা কিন্তু একটা রেনকোট অবশ্যই নেবেন, যদি বাড়ি থেকে না নিয়ে আসেন। তো আমার কাছে রেনকোট আছে, আর এখানে রেনকোটের প্রাইস 60 টাকা 70 টাকা করে, আর একটা লাঠি এখান থেকে নিলে সেটা 20 টাকা করে পড়ে। কিন্তু এই লাঠিটা আবার ওপর থেকে নিচে নেমে এসে যদি ওই দোকানে দিয়ে দেওয়া হয় তাহলে 50% টাকা আবার হচ্ছে वापस করে देय। यहाँ से बाइक से ऊपर जाना होगा तो कितना लेते हो यहाँ से? बाइक से यहाँ से ऊपर जाना होगा, आने जाने का लोकल रेट 800 रुपये है। आने जाने का 800 रुपये एक जन का, एक जन का। और 2 जन जाएगा तो एक साथ 2 जन जाएंगे तो आपको 1200 रुपये। এটা দেখতে পাচ্ছেন আমরা যে পারশনাথ পাহাড়ে ঘুরতে আসছি, সেই পারশনাথ পাহাড়ের চূড়াটা, এই জায়গা থেকে ট্রেকিং শুরু হয়। উপরের দিকে আপনারা ভালো করে দেখলে নজর করতে পারবেন কিছুই দেখা যাচ্ছে না, মানে এত কুয়াশা এত ফগ। যেহেতু আজকে এখানে বৃষ্টির ওয়েদার রয়েছে সারা দিন, সকালবেলার পরিবেশটা কিন্তু এক কথা দারুণ। পাহাড় চড়া শুরু করার আগে আরেকটা ইনফরমেশন আপনাদের বলে দিই, যারা এখানে ঘুরতে আসছেন তারা সঙ্গে কিন্তু খাবার অবশ্যই ক্যারি করে ওপরে নিয়ে যাবেন। তাছাড়া নিচে যে জিনিসটার দাম 5 টাকা কিংবা 10 টাকা, ওপরে গিয়ে সেই জিনিসটার দাম ডবল কিংবা 3 গুণ পর্যন্ত নেওয়া হয়। একটা 20 টাকার জলের বোতল নেয় 40 টাকা, 5 টাকার বিস্কিটের প্যাকেটের দামও 10 টাকা নেওয়া হয় ওপরে। আর এখানে খাবারের দোকান দেখতে পাচ্ছেন আপনারা কিন্তু নিচে পেয়ে যাবেন এখানে, মানে এই জায়গা থেকে পাহাড় চড়াই শুরু। আর পাশে এখানে দুটো দোকান আছে, এখানে একটা দোকান আছে, এইদিকে একটা দুটো দোকান রয়েছে। তো এখান থেকে আমরা টুকটাক খাবারগুলো নিয়ে নেব, যেমন বিস্কুট, চিপস, কুরকুরে, 2 প্যাকেট ওয়ারেস সঙ্গে করে নিয়ে আসছি। এইটা সবাইকে রেকমেন্ড করব, তা না হলে শরীরে এনার্জি থাকবে না। চা বিস্কুট খেয়ে নিচ্ছি সকালে এখন, এরপরে কিন্তু আর সেরকম ভারী খাবার কিছু খাবো না। अच्छा अंकल, छोटा सा एक बात पूछना था, इस जगह का नाम क्या है, पारसनाथ या पौरसनाथ? सही कौन सा? हाँ, इधर तो लिखा है पारसनाथ, यही सही है। थैंक यू। मतलब कोलकाता से जो लोग देखता है ना, वो लोग बोलते हैं पारसनाथ नहीं पौरसनाथ है। हाँ, बंगाली में, हाँ हिंदी में दूसरा बोलता है, ऐसे हाँ सही है। ইনি কিন্তু এখানের লোকাল লোক। এখান থেকে আপনারা কিন্তু একটা জিনিস কনফার্ম হয়ে গেলেন যে এই জায়গার নাম কিন্তু পারশনাথ, নট পরেশনাথ। পরেশনাথ আমরা বাঙালিরা বলি, কারণ আমাদের বাঙালির যে উচ্চারণ আছে, তো আমরা অনেকেই অনেক কিছু বলে থাকি। এখান থেকে কোন জায়গায় কত কিলোমিটার সেইটা আরেকবার আপনাদের বলে দিই। এখান থেকে পারশনাথ 9.65 কিলোমিটার, জলমন্দির 10 কিলোমিটার, চন্দ্রপ্রভু টঙ্ক 11 কিলোমিটার, গন্ধর্ব নালা 4 কিলোমিটার, শীতল নালা 6 কিলোমিটার, এছাড়া গৌতম স্বামী টঙ্ক 9 কিলোমিটার। তাহলে শুরু হয়ে গেল আবার এক কঠিন চ্যালেঞ্জ, আবারও সেই 27 কিলোমিটার পায়ে হাঁটার অভিজ্ঞতা, সেটাও আবার পাহাড়ি রাস্তায়। যতই উপরে উঠব ততই রাস্তা আরও কঠিন হতে থাকবে।
তাই নিচে বেশি সময় নষ্ট না করে বেরিয়ে পড়ি পারশনাথ ট্রেকিংয়ে। কারণ যত তাড়াতাড়ি ওপরে গিয়ে পৌঁছবো ততই তাড়াতাড়ি ফিরে আসা সম্ভব হবে। এই পারশনাথ পাহাড়ের আর একটা নাম হচ্ছে মারাংবুড়ু পাহাড়। তার কারণটা আপনাদেরকে দেখিয়ে দিই। মাত্র আমরা 5 মিনিট পায়ে হেঁটে এসেছি। আর এই জায়গাতে বাম দিকে দেখতে পাবেন এখানে একটা মারাংবুড়ুর একটা মন্দির রয়েছে। এই মন্দিরটার নাম মারাংবুড়ু। এই মন্দিরটা হচ্ছে যে এখানকার আদিবাসী সম্প্রদায়ের, যারা এই পাহাড়ে বাস করেন যুগ যুগ ধরে। এই রাস্তাতে যাওয়াকালীন কিন্তু আপনারা অনেকগুলো শর্টকাট দেখতে পাবেন। এই রাস্তাটা হচ্ছে বাইক যাওয়ার রাস্তা। আপনারা চাইলে এই জায়গা দিয়ে শর্টকাট নিয়ে পৌঁছতে পারেন ওপরে, এতে সময় অনেকটা কম লাগবে। আমি কিন্তু টোটালি আমার যে মাইক্রোফোন ছিল ওটাকে আমি ব্যাগের মধ্যে রেখে দিয়েছি, কারণ এখানে ওয়েদার আপনারা দেখতে পাচ্ছেন প্রচণ্ড পরিমাণে খারাপ, যখন তখন বৃষ্টি নামতে পারে। আর যেহেতু বৃষ্টি কখন আসবে বলা যায় না, সেহেতু আমাদেরকে তাড়াতাড়ি পৌঁছতে হবে ওপরে। সেই জন্য এরকম শর্টকাটের সাহারে আমি নিচ্ছি। আপনারা যারা বয়স্ক তাদের বলবো হয় বাইক করে আসুন, কিংবা পালকিতে করে যান, কিংবা পায়ে হেঁটে সমান রাস্তা দিয়ে যান। এই জায়গা দিয়ে রিস্ক নিয়ে ওপরে যাওয়ার দরকার নেই। এখানে সব বন্য প্রাণী আছে এই রাস্তা দিয়ে, সেই জন্য যাওয়া একদম বারণ। প্রবেশ বর্জিত ক্ষেত্র লেখাও রয়েছে এখানে। এখানে পাহাড়ে ওপরে ওঠার জন্য এরকম ডাইরেকশন দেওয়া আছে, দেখতে পাচ্ছেন। এটা হচ্ছে পায়ে হেঁটে যাওয়া এবং বাইক যাওয়ার রাস্তা। কিছু জঙ্গলি রাস্তা আছে যেগুলো উপরের রাস্তার সাথে কানেক্ট হয় না, তো এই সব রাস্তা দিয়ে যেতে গেলে কিন্তু হারিয়ে যাওয়ার চান্স সব থেকে বেশি থাকে। এখানে কিন্তু গরম এতটুকুও নেই, আসলে প্রচণ্ড খাড়াই জায়গা তো, সেই জন্য উপরে আসতে একটু কষ্ট হচ্ছে। আর এখানে আশেপাশের পরিবেশ এখন দেখলে আপনারা বুঝতে পারবেন। জাস্ট আমরা কতক্ষণ হবে, 15 মিনিট থেকে 20 মিনিটও হবে না ঠিক করে ওপরে এসেছি। আর তারই মধ্যে চারিদিক দেখতে পাচ্ছেন সাদা, মানে ওপর থেকে পাহাড়ের নিচের যে দৃশ্য আছে সেই দৃশ্য যদি দেখাই আপনাদের, এখন কিছু দেখা যাচ্ছে না নিচে। এই রাস্তাতে যাওয়াকালীন আপনারা কিন্তু অনেকগুলো এরকম ছোট ছোট সব প্রতীক্ষালয় দেখতে পাবেন। এখানে আমরা এখন আছি মাত্র 3 জন। আমাদের যে বাকি যে সঙ্গী সাথী যারা সব ছিল তারা অনেকটা এগিয়ে গেছে। আমি আসলে আপনাদের কিছু কিছু জিনিস দেখাতে যাচ্ছি, তো যার জন্য একটু স্লো গতিতে যাচ্ছি। আর পাহাড়ে চড়াই করলে সব থেকে ভালো আস্তে আস্তে যান, ধীরে সুস্থে যান, বসে বসে যান, তাতে কষ্ট কম হবে। হতে পারে সময় একটু বেশি লাগতে পারে। আর যারা দৌড়দৌড়ি করে যাবে না, তাদেরও একটা না একটা জায়গায় কিন্তু বসে ওয়েট করতে হবে। এখানে এসে আরেকটা বাজে কাজ দেখুন, যারা এখানে ঘুরতে আসছে সাধারণত তারাই হয়তো করেছে এগুলো। এখান থেকে যে পারশনাথ মন্দিরের ডিস্টেন্স সেটা কত কিলোমিটার সেটা কিন্তু মিটিয়ে দেওয়া হয়েছে, খালি 0.65 কিলোমিটারটাই লেখা আছে। গত বছর বর্ষাতে যখন ঘুরতে এসেছিলাম এই পারশনাথে, এই যে রাস্তাটা দেখছেন এই রাস্তাটা কিন্তু এক ধরনের একটা স্মৃতি হয়ে আমার সাথে জড়িয়ে আছে। প্রচণ্ড পরিমাণে বৃষ্টি, ছাতা হাতে নিয়ে, এক হাতে ক্যামেরা নিয়ে এই রাস্তা দিয়ে ওপরে ওঠা, সেই দিনের যে সে আমেজ ছিল না, সেই আমেজ একদমই আলাদা। আজকেও কিন্তু এখানে বৃষ্টিপাতের সম্ভাবনা খুবই রয়েছে, কিন্তু সেটা বেলা 10টা থেকে। তো এখন প্রতীক্ষা কখন বৃষ্টি নামে এবং কখন সেই পুরোনো অনুভূতিটা আবার মনের মধ্যে এবং চোখের সামনে ভেসে ওঠে। প্রায় 1 কিলোমিটারের মতো আমরা হেঁটে আসছি। আর এই জায়গা দেখতে পাচ্ছেন কলিকুণ্ড ধাম। এটা হচ্ছে যে একটা এখানের জৈন টেম্পল। চলুন এসেছি যখন টেম্পলের ভেতরটা আপনাদেরকে দেখাই। এটা হচ্ছে মন্দিরের গেট, আর এই হচ্ছে ভেতরের এন্ট্রিটা। প্রায় 1.5 কিলোমিটারের মতো হেঁটে চলে আসছি। এই জায়গাটা দেখতে পাচ্ছেন আদিবাসীদের একটা বস্তি, এখানে অনেক মানুষ বসবাস করে। নেই এখানে জল টল সব কিছু পাওয়া যায়, খাবার দাবারও পাওয়া যায় টুকটাক। কিন্তু এখানে 10-এর জল 20 এবং 20-এর জল 40। যেই চাটা আমরা নিচে 10 টাকায় খাচ্ছি সেই চায়ের দাম এখানে 20 টাকা। এছাড়াও বাকি যেই জিনিসগুলো পাওয়া যায় না, প্রত্যেকটা জিনিসের দাম এখানে ডবল।
তবে খুব বেশি জিনিস এখানে পাওয়া যায় না সমতলের তুলনায়। এখানে এই টুকিটাকি ঘুরতে আসলে যেসব খাবার দাবারগুলো প্রয়োজন শরীরের জন্য সেই জিনিসগুলো এখানে পাবেন খালি। আর এখানে রাস্তায় যাওয়াকালীন অনেকগুলো জায়গা আছে রেস্ট নেবার জন্য, যেখানে এই বর্ষায় বৃষ্টি বৃষ্টি আসলে বসে রেস্ট করা যায় বেশ কিছুক্ষণ করে। এখানে ওয়েদার কিন্তু মিনিটে মিনিটে চেঞ্জ হচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন। এখন চারিদিক পুরো কুয়াশা এবং মেঘে ঢেকে গেছে। তাহলে ভাবুন এই পাহাড়ের একদম টপে যেখানে পারশনাথের মন্দির রয়েছে সেই জায়গাতে কী পরিমাণে মেঘ কুয়াশা লক্ষ্য করতে পারা যাবে আজকের দিনে। আর আগামীকাল এখানে প্রচুর পরিমাণে বৃষ্টিপাত হয়েছে, আপনারা দেখেই বুঝতে পারছেন। চারিদিক পুরো ভেজা, গাছ দিয়ে এখনও জল নামছে টপটপ করে। পাশে এগুলো এখন দেখতে পাচ্ছেন, এগুলো হচ্ছে অজগর পেড়। তার কারণ আছে, প্রত্যেকটা গাছ দেখছেন এখানে অজগরের মতো সব নেতিয়ে নেতিয়ে রয়েছে বিভিন্ন গাছপালায়। এই জিনিসগুলো কিন্তু অনেকে যদি এখানে প্রথমবার আসে না, অন্ধকারের মধ্যে দেখলে কিন্তু এগুলো সাপ বলে মনে হয়। ধীরে ধীরে যত উপরের দিকে যাচ্ছি ততই তাপমাত্রা আরও কমতে থাকছে। আপনাদের পারশনাথ স্টেশনে নেমে দেখিয়েছিলাম এই হিল টপের উপরের ওয়েদার মাত্র 19 ডিগ্রি সেলসিয়াস। তো আমরা এখন যেই জায়গাতে আছি এখানে এখন কম করে হলেও 24-25 ডিগ্রি সেলসিয়াস এখানে চলছে। এরপরে যত উপরে যাব তত আস্তে আস্তে ঠান্ডা আরও বাড়তে থাকবে। এই জায়গাটা হচ্ছে ক্যাম্পিং এরিয়া, ভেতরে এখানে সাধারণ মানুষের প্রবেশ করা হচ্ছে নিষেধ। এই জায়গাতে আসার পরে দেখুন এখান থেকে এখনও দেখাচ্ছে পারশনাথের মন্দির 6.95 কিলোমিটার। আর এখান থেকে পাহাড় কিন্তু পরিষ্কার দেখতে পাওয়া যায়। এদিক থেকে দেখতে পাওয়া যায় চন্দ্রবাবু টং, যেটা এখন মেঘে পুরো ঢেকে গেছে। খালি চোখেই দেখতে পাচ্ছি না ঠিক করে ক্যামেরায় কি আসবে। আমরা 6টা থেকে হাঁটা শুরু করেছিলাম, তার মধ্যে কম করে 7-8 জায়গায় আমরা বসেছি। আর শুধু আমি না, যারা আসছে দেখছি এই রাস্তায়, যাদের সাথে দেখা হচ্ছে সবাই বসে বসেই যাচ্ছে। কখনো আমরা পার করে চলে যাচ্ছি তাদের, কখনো তারা পার করে চলে যাচ্ছে আমাদের। আর আজকে শুধু পারশনাথ নয়, তার সাথে আরও যে কিছু জায়গা আছে না, যেগুলো আমি আগেরবারও দেখেছিলাম শীতের সময় যখন এসেছিলাম, সেই জায়গাগুলোও চেষ্টা করবো একটু কভার করার। যদি খুব বৃষ্টি নামে তাহলেই একমাত্র প্ল্যান চেঞ্জ করতে পারি, তাছাড়া যেগুলো দেখাবো ঠিক করে আসছি বাড়ি থেকে, সেই জায়গাগুলো ঠিক দেখাবো আপনাদের। এই জায়গায় দেখলাম অনেক জায়গা হাতির ছবি দেওয়া আছে, বাঘের ছবি দেওয়া আছে, হরিণের ছবি দেওয়া আছে, কিন্তু আমার মনে হয় না যে পাহাড়ের এই ঢালু জায়গায় এখানে হাতি থাকতে পারবে। কারণ এত ঢালু জায়গায় একটা হাতির মতো মানে ভারী শরীর নিয়ে যাওয়া আসা কিন্তু মোটেও সম্ভব নয়। কিন্তু আগেরবারে যখন আমি এখানে এসেছিলাম, এখানে লোকাল কিছু মানুষজনের কাছে শুনেছিলাম নাকি এখানে জঙ্গলি ভালু থাকে, তার সাথে ওই টুকিটাকি জন্তু জানোয়ার যেগুলো সেগুলো থাকেই, যার মধ্যে লেপার্ড টেপার্ডও মাঝে মধ্যে দেখা গেছে এই জায়গাতে। কিন্তু আমি কোনোবারেই দেখতে পাইনি যতবার আমি এখানে এসেছি। তো আজকেও আশা করছি দেখতে পাবো না। কিন্তু এখানে পাহাড়ি যে পাখি আছে সেগুলো গাছপালার মধ্যে এখানে ফাঁক দিয়ে দেখা যাচ্ছে এবং আওয়াজ শোনা যাচ্ছে। এই জায়গা থেকে সব দিকে পাহাড়ের ভিউগুলো দেখতে পাওয়া যায়। ডান দিকে লক্ষ্য করলে দেখতে পাবেন পারশনাথের পাহাড়, বাম দিকে লক্ষ্য করলে দেখতে পাবেন চন্দ্রবাবু টোং। আর তাছাড়াও এখানে ছোট ছোট যতগুলো সব টোং আছে না, প্রত্যেকটা চূড়া আপনারা কিন্তু এখান থেকে লক্ষ্য করতে পারবেন। আর পাহাড় জায়গাটা এমন জায়গা, একমাত্র বর্ষার সময় কিংবা শীতের সময় এই ঘন কুয়াশা মেঘের মধ্যে দেখতে সব থেকে ভালো লাগে। বেশি বৃষ্টি হলে তাহলে বলবো আসার দরকার নেই, কিন্তু হালকা বৃষ্টি মেঘলা ওয়েদার এটা কিন্তু পাহাড়ের সৌন্দর্য আরও অনেক বাড়িয়ে তোলে। লাঠিটা কিন্তু বেশ কাজেই আসছে। পাহাড়ে ঘুরতে এসে এখানে গাছ থেকে এখানে আম পাড়লাম, দেখুন খেতে একটু টক। কিছুক্ষণের জন্য জঙ্গলের যে প্রকৃতি আছে সেইটাকে একটু ফিল করুন। আমরা বেশ কিছুক্ষণ সমতল রাস্তা দিয়ে হেঁটে আসছি। তো এবার ভাবলাম একটু শর্টকাট নেওয়া যাক। কিছু কিছু জায়গা আছে যে জায়গাতে রাস্তা অনেকটা দূর দিয়ে ঘুরে যেতে হয়, তো সেই সব জায়গাতে শর্টকাট নেওয়া সাজে। এখানে এসে লাঠিটা হচ্ছে রাখালের মতো কাজে লাগছে। এই যে ছাগলগুলো দেখছেন এরা কিন্তু অনেকক্ষণ থেকে আমাদের পিছু নিয়েছে, আমাদের পিছু ছাড়ছেই না। এ ভাই আগে আগে। এত দূরে এসে এখানে অনেক বাঁদর দেখতে পাচ্ছি। যতগুলো বাঁদর দেখছেন প্রায় প্রত্যেকটার পেটে একটা করে ছোট ছোট বাচ্চা আছে। এখানে ঘুরতে আসলে এদেরকে কিন্তু ভয় দেখাবেন না এবং মারবেন না।
এরা লাঠিতে কিন্তু ভয় পায় না, এদের লাঠি দেখালে উল্টে এরা হচ্ছে কামড় দিতে পারে। এরা একমাত্র ভয় পায় এখানে যে পাহাড়ি যে পাথরগুলো আছে ওই পাথরে। আমাদের সাথে যে গ্রুপ আসছিল তো সবাই এখন হচ্ছে বাদরের ভয়ে সব নিচের দিকে চলে যাচ্ছে। আর এখানে কোনটা ছাগল কোনটা বাদর বোঝা মুশকিল, দূর থেকে দেখলে সব কিন্তু এক মনে হয়। এই জায়গা থেকে পারশনাথের পাহাড় এবং পারশনাথের যে মন্দির সেটা পরিষ্কার দেখতে পাওয়া যাচ্ছে ওই দূরে। সবার আগে এখানে আমার সাথে যেই সব ভাইরা সব আছে আমাদের গ্রুপে তাদের কাছ থেকে একটা রিভিউ জানবো। তোমাদের কি মনে হয় এখান থেকে পারশনাথ মন্দির দেখা যাচ্ছে আর কতক্ষণ সময় লাগতে পারে এখান থেকে পৌঁছতে? দেখে তো বেশি মনে হচ্ছে না, খুব জোর গেলে 20-25 মিনিট, 20-25 মিনিট এরকম মনে হচ্ছে। 2 মাইলের মতো হেঁটে দেখলাম 0.15 কিলোমিটার এসেছি, তাহলে এখনো অত দূর রয়েছে কতটা আমি বুঝতে পারছি না। মনে হচ্ছে এখনো আধা ঘন্টা থেকে 40 মিনিট লাগবে। এরপরে আমার আর কিছু বলার নেই, তো চলো সবাইকে তোমাদের 12 মিনিট 14 মিনিটের ডিস্টেন্স দেখাচ্ছি তাহলে। এখন আমরা একটা দোকান পেয়েছি, এই দোকানে আমরা এখন বসে আছি। শুধু এখানে আমরা না, যতজন এখানে আসছে সবাই কিন্তু এই জায়গায় বসে কিছুক্ষণ রেস্ট করছে। এখানে খাবারের টুকটাক জিনিস পাওয়া যাচ্ছে, জল পাওয়া যাচ্ছে। এখানে পর্যন্ত আপনারা যারা খালি হাতে আসেন না, মানে যারা নিচে থেকে লাঠি নিয়ে আসেননি, তারা এই জায়গা থেকে কিন্তু লাঠি পেয়ে যাবেন, তাও হচ্ছে কম দামে। এই জায়গার নাম 3 মাইল। এখান থেকে শুরু হচ্ছে আরও কঠিনতম ট্রেক, যেটা চড়াই করতে কালঘাম ছুটে যাবে। আর এখানেই শেষ হয়ে যাচ্ছে সমতলের রাস্তা। এখান থেকে শুরু হচ্ছে धीरे धीरे এরকম সিঁড়িতে চড়াই। नीचे से भी 500 ले रहा है, यहाँ से 500। आप लोग कहाँ से? मैं उत्तराखंड से। उत्तराखंड से? अरे उस साइड में इतना बड़ा बड़ा पहाड़ है, यहाँ पे क्या करना है? घूमने तो एंजॉय थोड़ा लेना चाहिए इधर का पहाड़ का भी। अच्छा, कैसा लग रहा है यहाँ पे? अच्छा लग रहा है एक नंबर। এই পালকি কিন্তু শুধু তাদের জন্য যাদের পায়ের সমস্যা রয়েছে, বিশেষ করে যারা বয়স্ক। এখান থেকে পালকিতে যাওয়ার অনেক চার্জ, 5-6 হাজার টাকা তো মিনিমাম নেয়। যদি ভারী ওজন হয় কারো, মানে কেউ যদি হেলদি যদি হয়, তার রেট এখানে মানে 8,000, 9,000, 10,000 পর্যন্ত নেওয়া হয়। মানে এই বছরেই একটা সিজন আছে, তখন যে কামাইটা এনারা করে তারপর সারা বছর ওই কামাই নিয়েই চলতে হয়। আর প্রচণ্ড কষ্ট, পায়ে হেঁটে যেই জায়গায় আমরা উঠতে আমাদের জিভ বেরিয়ে যায় বললে চলে, সেই জায়গায় কাঁধে করে নিয়ে যাওয়া একটা মানুষকে কতটা কষ্ট বুঝতে পারছেন। তো সেই জায়গায় দাঁড়িয়ে এনাদের এই যে চার্জ নেওয়া, এটা কিন্তু সাজে। যত বেলা বাড়ছে আস্তে আস্তে মানুষের ভিড় বাড়ছে। চলুন ওপরের দিকে যাওয়া যাক, ওখানের ওয়েদার কেমন সেটা ওখানে গিয়ে দেখাবো। এখানে আবার প্রচুর পরিমাণে বাঁদরের পাল দেখতে পাচ্ছেন, অসংখ্য অসংখ্য, প্রায় নেই করে 25-30টা তো হবেই এক জায়গাতে। সব বাচ্চা নিয়ে বসে আছে। এক কথায় যাকে বলা হয় অসাধারণ ট্যালেন্ট। এখান থেকে আমার জার্নি কিন্তু আরও চ্যালেঞ্জিং হয়ে গেল। এর আগে যে জায়গায় আমি বসেছিলাম ওখানে ভুল করে আমার যে লাঠিটা ছিল ওটা আমি রেখে দিয়ে চলে আসছি। তো এরপরে 2-3টে দোকান জিজ্ঞেস করছি, এখানে লাঠি পাওয়া যাচ্ছে না। তবে আমি ভাবছি আজকে ট্রেকটা লাঠি ছাড়া করলে কেমন হয়। মানে প্রত্যেকবার আমি লাঠি নিয়ে উঠেছি একদম ওপর পর্যন্ত, তো আজকে ভাবছি বিনা লাঠিতে কতটা যেতে পারি সেটা একটু এক্সপিরিয়েন্স করব। এখানে একটা রয়েছে জেন সোসাইটির একটা এরকম রেস্ট নেবার জন্য জায়গা। এই পারশনাথ পাহাড়ে আসার আগে আপনাদেরকে বলেছিলাম এখানে বৃষ্টির ওয়েদার রয়েছে সকাল 10টার পর থেকে সারা দিন। তো দেখুন এখনের ওয়েদার কিন্তু নিমেষের মধ্যে চেঞ্জ হয়ে গেছে। এখন বাজে 9:53। 1 ফোঁটা 2 ফোঁটা করে বৃষ্টিও শুরু হয়ে গেছে অলরেডি। আর যদি শুধু পারশনাথ দর্শন করে আপনারা ফিরে যেতে চান, তাহলে এই যে শর্টকাট আছে এই রাস্তা আপনাদেরকে অবলম্বন করতে হবে। এখান থেকে আমরা সোজা এই রাস্তা ধরবো। আমরা সোজা হচ্ছে পারশনাথের দিকে যাচ্ছি না, আমরা 3-4টে পয়েন্ট ঘুরে তারপর পারশনাথ দর্শন করব। আর এখান থেকে শীতলনালা খুবই সামনে। আর এখানে দেখুন মানুষের মানে কতটা মানে রাগ এখানে, সেটা এখানে প্রকাশ পাচ্ছে। এইরকম জায়গাগুলোতে যেখানে হচ্ছে কিলোমিটারগুলো দেওয়া আছে, সেই জায়গায় দেখুন এইরকম সব স্ক্র্যাচ করে দিয়েছে। আর এখানে যখন আমি আগেরবার এসেছিলাম আপনাদের আমি বলেছিলাম যত এগোই না কেন এখানে কিলোমিটার আর শেষ হয় না। তো এই জিনিসগুলো যারা এখানে এসে ফেস করছে তারা রাগে এইরকম যে সাইনবোর্ডগুলো আছে সেই জায়গাতে কিলোমিটারের জায়গাগুলো না পুরো একদম নামনিশান একদম শেষ করে দিয়েছে স্ক্র্যাচ করে। এই জিনিসগুলো যারা ঘুরতে আসছেন একদমই করবেন না, কারণ এগুলো খুবই একটা খারাপ দেখায়। আসলে এটা কিন্তু ট্যুরিস্টের জায়গা নয়, এটা হচ্ছে একটা তীর্থস্থান। বর্তমানে এগুলো আমরা মানে ঘোরার বাহানা, এগুলো ট্যুরিস্টের জায়গা আমরা বানিয়ে ফেলছি ধীরে ধীরে। আর অবশ্যই এই জায়গাতে আপনারা কিন্তু নোংরা করবেন না। এখানে জায়গায় জায়গায় দেখবেন ডাস্টবিন দেওয়া আছে। কোনো যদি খাবারের জিনিস আপনারা খান, সেটা প্লাস্টিকের বোতল হোক কিংবা খাবারের পলিথিন হোক না কেন, তো সেইগুলো ডাস্টবিনে ফেলার চেষ্টা করবেন। পাহাড়কে নোংরা আমরাই করি, তো পাহাড়কে পরিষ্কার রাখলে প্রকৃতির ভারসাম্য বজায় রাখতেও প্রকৃতির অনেক হেল্প হয়।
আরেকটা জিনিস আপনাদেরকে সতর্ক করা আমার মনে হয় অবশ্যই দরকার আছে। যারা এখানে ঘুরতে আসে অনেকে এই যে শীতল নালা আছে এই জায়গার জল কিন্তু পান করে, বলে জলটা নাকি বিশুদ্ধ, খুবই ভালো। এই যে দেখুন জলের অবস্থা, এখন যেহেতু ভরা বর্ষা নয় সেই জন্য জলের পরিমাণ এখানে খুবই কম রয়েছে। যখন বৃষ্টি হয় এই পাহাড়ে তখন প্রচুর পরিমাণে জলরাশি দেখতে পাওয়া যায়। আর আমি আগের বার যখন আমি ঘুরতে এসেছিলাম এই শীতল নালার উপরে যে পুলটা, এই পুলের নিচে এখানে একজনকে আমি পটি করতে দেখেছি। এই ওপরে একটু যদি চলে যান না, ওখানে দেখতে পারবেন প্রচুর জায়গা সব মানে নোংরা করে রেখেছে। আর ওই জলটা এখানে এসে সব ট্যুরিস্ট যারা আসে, যারা প্রথমবার এখানে আসে, সবাই জলটাকে একদম ভক্তি ভরে পান করছে। যদি স্বাস্থ্যের খেয়াল রাখতে চান তাহলে এই জায়গার জল একদমই পান করবেন না। আর আমি ইনফ্যাক্ট এই কিছুদিনের মধ্যে না কয়েকটা ইউটিউব চ্যানেলে দেখেছি যে এই জায়গার জলগুলো পুরো ভক্তি ভরে মাথায়, গায়ে, পেটের মধ্যে সব হচ্ছে নিচ্ছে। ওপরে একটা ছোট্ট একটা বাড়ির মতো দেখতে পাচ্ছি। এই দিক থেকে সিঁড়ির ধাপগুলো ওই জায়গা দিয়ে গিয়ে অনেক দূর দিয়ে গিয়ে ওখানে পৌঁছতে হয়। তো এটা হচ্ছে শর্টকাট, তো কোনো কথা হবে না, এটা তো আমি নেবই নেব 100%। এখনও কিন্তু আমাদের অনেক বাকি পাহাড় চড়াই, তার মধ্যে প্রচণ্ড তেষ্টা পেয়েছে, সেটা হচ্ছে চায়ের তেষ্টা। না সবারই প্রয়োজন হয় এই ঠান্ডার ওয়েদারে। তো এখানে দেখতে পাচ্ছেন এইরকম দোকান আছে যেখানে আমরা চা খাচ্ছি। এখানেই হচ্ছে কাকু আছে, চা বানাচ্ছে, গরম গরম চা বানিয়েছে। একটা আদা চা এখানে হচ্ছে 20 টাকা করে। যারা এখানে মোবাইল নিয়ে আসছেন, যাদের মোবাইলের চার্জ শেষ হয়ে যাচ্ছে না, তাদের জন্য কিন্তু এখানে চার্জ দেওয়ার ব্যবস্থা আছে। প্রথমে ভেবেছিলাম এখানে যেহেতু ইলেকট্রিসিটি নেই, এখানে হয়তো এই সুবিধা হয়তো পাওয়া যাবে না, কিন্তু এখানে দেখতে পাচ্ছি ওপরে এখানে সোলার প্যানেল দেখতে পাচ্ছেন লাগানো হয়ে আছে। চার্জ করার জন্য কত করে নিচ্ছ এখান থেকে? 200 রুপিয়া। এখানে লাগানো রয়েছে ইনভার্টার, যেখান থেকে দিনের বেলা মানে সূর্যের আলোতে এই ইনভার্টার চার্জ হয়। যে খাটিয়া পাতা আছে দেখছেন, 1 2 3 4 5 6, এখানে একটা আছে 7টা। এখানে রাত্রে থাকা যায়, থাকার জন্য কত করে নিচ্ছ এখান থেকে একজনের? 200 রুপিয়া। 200 রুপিয়া মে পুরো রাত? এক আদমি কা। মানে শুধু খাটিয়া না, এর সাথে যেগুলো লাগে না ঘুমানোর জন্য সেই জিনিসগুলো দেবে, যেমন হচ্ছে বালিশ, চাদর। এইটা একটা দারুণ একটা বড় জিনিস। রাত্রে এখান থেকে ফিরে যেতে চাইছেন না, তারা এই জায়গাতে স্টে করতে পারেন। জায়গার লোকেশনটা দেখুন, ভিউ দেখুন খালি পাহাড়ের কত সুন্দর। उधर से पूरा घूम के फिर नीचे जाने तक टोटल कितने किलोमीटर? जहाँ से मेरे हिसाब से 27 किलोमीटर होता है। हाँ, आपके हिसाब से क्या होता है? हाँ उतना है। वो सही है ना? हाँ सही है भाई। बस थैंक यू। তবে আমার মনে হয় একজন কিংবা দুজন এই জায়গাতে না থাকাই ভালো, কারণ মানুষের ভয় নেই, ভয়টা রাতের জীবেদের। কারণ জঙ্গল মানে আমরা ওদের বাসস্থানে উপস্থিত, ওরা আমাদের বাসস্থানে নয়। কোনো কাপল কিংবা লেডি গ্রুপ হলে না থাকার পরামর্শই দেব, কিন্তু যদি 2 এর অধিক 3 4 কিংবা 5 জনের কোনো গ্রুপ হয়, সেটাও আবার ছেলেদের, তাহলে এখানে থাকাই যায়। সমস্ত পরিশ্রম, সমস্ত ক্লান্তির শেষে একটা আনন্দের মুহূর্ত লুকিয়ে থাকে, সেইটা হলো এই ভিউ। জাস্ট লুক অ্যাট দিস। আমার একটা ধারণা কিন্তু খুব ভুল ছিল, আমি জানতাম এখানে খাবার দাবার পাওয়া যায় না, বিশেষ করে এই যে ভাত রাত এগুলো। তো আজকে এখন হচ্ছে আছি আমরা গৌতম স্বামী টঙ্কের হচ্ছে একদমই পাশে। এখানে একটা হোটেল আছে যেখানে আমরা দুপুরের খাওয়া দাওয়া পাচ্ছি। এখানে ডাল ভাত, এটা হচ্ছে সয়াবিনের সবজি, আচার, তার সাথে একটা কাঁচা লঙ্কা। তো এইরকম একটা জায়গা, এর থেকে ভালো খাবার দাবার কিন্তু একদমই আশা করা যায় না। আর এই খাবারের দাম নিচ্ছে এখান থেকে মাত্র 60 টাকা করে, যেখানে ওপরে এই জায়গাতে একটা জলের বোতল কিনতে হলে 40 টাকা করে নেয়, সেই জায়গায় 60 টাকা থালি ভাত পাওয়া, এটা কিন্তু মুখের কথা নয়। খাবারটা নিরামিষ কিন্তু খুবই সুস্বাদু লাগছে এখন এই সময়। এই পড়াশোনাতে এমনই একটা জায়গা, এখানে মেঘ এসে ধরা দিচ্ছে হাতের মধ্যে। এতক্ষণ আমরা এসেছিলাম এখান পর্যন্ত 6 জন, কিন্তু এখান থেকে হয়ে গেলাম আমরা 5 জন। লোকদার শরীরটা একটু খারাপ, সেই জন্য এখানে খাওয়া দাওয়া করে এখানে হচ্ছে ঘুমোচ্ছে, এখানে থাক। এখন আমরা চলে এসেছি স্বামী গৌতম টঙ্কে। এই যে দেখছেন, এইটি হচ্ছে স্বামী গৌতম টঙ্কের
মন্দিরটা কিছু কিলোমিটার, সেগুলো আপনাদেরকে দেখাই। এখান থেকে আমরা কিন্তু সবার প্রথমে চলে যাব শ্রী চন্দ্রপ্রভুর টঙ্কে, যার কিলোমিটার হচ্ছে এখান থেকে 3 কিলোমিটার, আর রাস্তা বাম দিকে। আর আরেকটু যদি ঘোরা যায় তাহলে এখান থেকে মধুবন, মানে যেই জায়গা থেকে আমরা ট্রেক করে এখানে আসছি, মানে আমরা এতক্ষণ ধরে মাত্র 9 কিলোমিটার জার্নি করে এই জায়গাতে এসে পৌঁছেছি। আর ঠিক এই জায়গা থেকে বাম দিকে যদি যাওয়া যায়, এইদিকে হচ্ছে যে শ্রী পারশনাথের মন্দির, 1.5 কিলোমিটারের মতো এখান থেকে রাস্তা। আর আরেকটা জিনিস দেখাই, এখান থেকে ডান দিকে যদি চলে যাওয়া যায় তাহলে এখানে রয়েছে জল মন্দির। জল মন্দিরের ডিস্টেন্স এই জায়গাতে লেখা নেই, লেখা রয়েছে জল মন্দিরে যাওয়ার আগে এই জায়গাতে, মাত্র এখান থেকে 0.3 কিলোমিটার। তাহলে এখন চলুন আমরা চলে যাই শ্রী চন্দ্রপ্রভু টঙ্কে, তারপর জল মন্দির হয়ে আমরা শেষে ভিজিট করব পারশনাথ, এবং পারশনাথ হয়ে চলে যাব নিচে। কোন রাস্তা দিয়ে যাব সব কিছু শেয়ার করবো আপনাদের, সেই জন্য ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল। কোন জায়গা থেকে আসছেন? কলকাতা। জয় জিনেন্দ্র। আমাদের এটা যে পাহাড়ি আছে ওতে 20 টোঙ্ক আছে যেখানে ভগবান মোক্ষ হয়েছে। 4টে টোকের ভগবান মোক্ষ যায়নি, কিন্তু 20খানা ভগবান এইখান থেকে মোক্ষ গিয়েছে। এটা অনেক পাবন ভূমি, এখানে এসে এখানে দর্শন করলে অনেক মজা, অনেক আনন্দ। এখন আমরা গৌতম স্বামী টোক করলাম, তারপরে আমরা কুন্থনাথ টোক করলাম। আমাদের পাহাড়ি 9 কিলোমিটার চড়াই আছে, 9 কিলোমিটার বন্দনা আছে, আর 9 কিলোমিটার উত্তরায়ণ আছে। এরকম করে 27 কিলোমিটার আমরা একদিনতে কভার করি। তাহলে আমি এখন গৌতম স্বামী করলাম, তারপরে কুন্থনাথ করলাম। আগে চলুন আর অন্য টোক করব। আচ্ছা, এখানে বলা হয় এখানে 24 জন তীর্থঙ্কর ছিল, কিন্তু আপনি বলছেন এখানে 20টা টোঙ্ক আছে, তো বাকি 4টে কোথায় গেল? বাকি 4টে, একটা পাওয়াপুরি থেকে মহাবীর স্বামী গিয়েছে মোক্ষ, একটা আদিনাথ ভগবান কৈলাস পর্বত থেকে মোক্ষ গিয়েছে, এরকম করে 4টে চম্পাপুর থেকে আমাদের বাসুপূজ্য মোক্ষ চলে গেছে। এইরকম আমাদের 20খানা তীর্থঙ্কর এখানে থেকে মোক্ষ হয়েছে, কিন্তু 4টে তীর্থঙ্কর এখান থেকে মোক্ষ হয়নি, অন্য জায়গা থেকে। নেমিনাথ ভগবান আমাদের গিরনারজি থেকে হয়েছে। এরকম 4টে প্লেস থেকে 4টে, আর 20খানা তীর্থঙ্কর এখান থেকে হয়েছে, কিন্তু এখানে 24খানা টোক আছে। অনেক অনেক ধন্যবাদ। তো আমরা সমস্ত টোঙ্কগুলো তো আপনাদেরকে একটা একটা করে দর্শন করাতে পারবো না, কারণ প্রচণ্ড ভিডিও লং হয়ে যাবে। এখানে মেন যে টোঙ্কগুলো আছে সেগুলোই আপনাদেরকে শেয়ার করবো, আর তার মধ্যে হচ্ছে চন্দ্রপ্রভু হচ্ছে যে অন্যতম। তাহলে চলুন আপনাদেরকে এখন নিয়ে যাই চন্দ্রপ্রভু টোঙ্কে। মনে হচ্ছে আমরা মেঘের মধ্যে না, মেঘ আমাদের মধ্যে বাস করছে। আচ্ছা, এই জায়গাতে আসার পরে আপনাদেরকে আরেকটা ইনফরমেশন দিয়ে দিই। এখান থেকে শ্রী চন্দ্রপ্রভু টঙ্কে যাওয়ার রাস্তাটা কিন্তু এই দিক থেকে, মানে এই যে টঙ্কটা দেখছেন, এই টঙ্কের বাম দিক থেকে নেমে গেলে এই দিকে চন্দ্রপ্রভু টঙ্কে যাওয়ার রাস্তা। আর এই জায়গা থেকে আরেকটা শর্টকাট রয়েছে, সেটা হচ্ছে জল মন্দির যাওয়ার জন্য। এই যে দেখছেন লেখা রয়েছে শ্রী জল মন্দির, এই যে সিঁড়িটা দেখছেন, এই সিঁড়ি একদম নেমে গেছে একদম জল মন্দিরের দিকে। ওই যে দূরে দেখতে পাওয়া যাচ্ছে পাহাড়ের ডোগায়, ওইটা হচ্ছে চন্দ্রপ্রভু টঙ্ক। এখন এই সময় কিন্তু ওই জায়গাতে খুব কম মানুষ যাচ্ছে, কারণ ওই মন্দির কিন্তু বেশ অনেকটাই দূর। আগেরবারে আমি এসেছিলাম, দেখিয়েছি আপনাদের। আমার সাথে যে ছিল বাকি 4 জন, ওরা রাস্তা থেকে ভয়েই ওখানে রয়ে গেছে, ওখান থেকে ডাকাডাকি করছে। তাহলে চলুন এখন ওই দিকেই যাই। ওই মন্দিরে এখন গিয়ে এখন লাভ নেই। আর এই মন্দিরে আসার আগে যেই জায়গাটা আপনাদের দেখালাম ওপর থেকে, ওই জায়গাটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। ওই জায়গা থেকে পারশনাথের মন্দির, পুরো ঝাড়খণ্ড শহর দেখতে খুব সুন্দর লাগে। এটা কিন্তু আপনাদের উপর পুরোপুরি ডিপেন্ড করছে। যদি আপনাদের শরীরে ক্ষমতা এবং মনে যদি ইচ্ছে থাকে তাহলে অবশ্যই যেতে পারেন ওই জায়গাতে। খুব সকালে ট্রেক করা শুরু করলে তাহলে আরামে এই জায়গাগুলো কিন্তু ঘুরে যাওয়া যায়। যেহেতু আমি আগেরবার এখানে এসেছিলাম, আমি নিজে অভিজ্ঞতা নিয়েছি, আমার এটা জানা। তো এখন আমি ফিরে যাচ্ছি আবার ওদের দিকে। তো এখন চলে যাব সোজা এখান থেকে শর্টকাট নিয়ে জল মন্দিরের দিকে।
আমি চলে এসেছি জল মন্দিরে। এই মন্দিরের চারপাশটা কিন্তু জল দিয়ে বেষ্টন করা, আর এই জলটা বলা হয় নাকি পাহাড়ের হচ্ছে ন্যাচারাল সোর্স। এখানে আলাদা করে কোনো কৃত্রিমভাবে জলাধার তৈরি করা হয়নি। আর এই জায়গাতে আসার জন্য ওই যে শর্টকাট দেখালাম, ওখান থেকে কিন্তু অনেকগুলো রাস্তা ভাগ ভাগ হয়ে যায়। মানে তীর চিহ্ন দিয়ে সব রাস্তা সব দেখিয়ে দেওয়া হয়েছে যে কোন দিকে কোন মন্দির যেতে হয়। তো ওই জিনিসগুলোকে আপনারা ফলো করলে কোনো সমস্যাই হবে না, কাউকে জিজ্ঞেস করার প্রয়োজন নেই। 15 মিনিটের মতো সময় লেগেছে ওই শর্টকাট থেকে। এই রাস্তা দিয়ে 300 মিটার হাঁটলে যেই জায়গা দিয়ে আমরা শুরু করেছিলাম চন্দ্রপুর টঙ্কে যাবার জন্য, সেই রাস্তার সঙ্গে কিন্তু এই রাস্তা গিয়ে মিলিত হচ্ছে। তো বন্ধুগণ, এখন ঘড়ি কাটায় বাজে দুপুর 3টে, আর এখনের সময় চারিদিকের ওয়েদার দেখছেন একদম পাল্টে গেছে। চারিদিক মেঘে কুয়াশায় পুরো আচ্ছন্ন হয়ে গেছে। সূর্যের দেখা আর মিলবে না আশা করি আজকে। আর সকাল থেকে আজকে কিন্তু বৃষ্টির দেখা একবারও পাইনি, কিন্তু মনে হয় এইবার খুব সম্ভব বৃষ্টি নামলেও কিন্তু নামতে পারে। চারদিক থেকে পুরো ঝড়ের মতো মেঘ এসে উড়ে আমাদের গোটা শরীর পুরো ভিজিয়ে দিচ্ছে। দূর দূর পর্যন্ত কোনো মানুষ, কোনো বাড়িঘর, এমনকি দূরের পাহাড় গাছপালা কিচ্ছু দেখতে পাওয়া যাচ্ছে না। আর এখন কিন্তু আমরা ফেসে গেছি মেঘের ঝড়ে। কী পরিমাণে যে ভয়ঙ্কর হতে পারে এই অনুভূতি, সেটা একমাত্র এই জায়গায় আসলে তবেই কল্পনা করা যায়। আমাদের পরিকল্পনা ছিল এখানে পারশনাথ কমপ্লিট করে একদম নিচে আমাদের চলে যাওয়া, কিন্তু সেই জিনিসটা আমরা আদৌ কমপ্লিট করতে পারবো কি, এখান থেকে নিচে নেমে চলে যাব সেটাই আমরা ভাবছি। অলরেডি এখানে মানুষজনকে একটাও দেখা যাচ্ছে না মেঘের জন্য। চারিদিকে দেখছেন মেঘ এবং তার সাথে প্রচণ্ড পরিমাণে ঝোড়ো বাতাস মানে বইতে শুরু করেছে। আজকে এখানে সকাল থেকে সারাদিন এখানে বৃষ্টির ওয়েদার ছিল, কিন্তু সকাল থেকে দুপুর পর্যন্ত বৃষ্টির কিন্তু লেশ মাত্র দেখা যায়নি। এখানে কিন্তু আমরা আর বেশিক্ষণ থাকতে পারছি না, প্রচণ্ড পরিমাণে ঠান্ডা। এখন এখানে টেম্পারেচার মাত্র 19 ডিগ্রি সেলসিয়াস। ভুল করে নামবে না এই জায়গা দিয়ে। অবস্থা দেখুন এই জায়গাতে। পাহাড়ে এখন প্রচণ্ড পরিমাণে মেঘের ঝড় শুরু হয়ে গেছে, তার সাথে বৃষ্টিও এখন শুরু হয়েছে। আর সেই জায়গায় গাছের নিচে কিন্তু আশ্রয় নিয়েছে এইসব ছোট্ট ছোট্ট এখানে সব বানর এবং বানরের ছানাগুলো। এই জায়গাতেও দেখতে পাচ্ছেন এইটা হচ্ছে বানরের মা, কিভাবে সাবধানে আগলে রেখেছে দেখুন। বাড়ি থেকে আসার আগে যেটা কল্পনা করে আসছিলাম তার থেকে মনে হয় একটু বেশি আজকে বাড়াবাড়ি হয়ে যাবে। প্রচুর পরিমাণে মেঘ কুয়াশা, মানে মেঘেই মাথা পুরো ভিজিয়ে দিচ্ছে এমন ওয়েদার এখানে। আর তার সাথে এখন বৃষ্টি নামছে ভালোই পরিমাণে, সেই জন্য আমরা প্রায় সবাই দেখতে পাচ্ছেন সবাই এখন হচ্ছে রেনকোট পরে নিয়েছি আমরা। এখান থেকে আমরা এখন পারশনাথের মন্দির হয়ে আমরা কিন্তু সোজা নিচে নামবো। চারিদিকের ওয়েদার দেখুন, কিচ্ছু দেখতে পাওয়া যাচ্ছে না। সাড়ে 4000 ফিট উচ্চতায় মেঘের গর্জন। যারা এখানে এসেছে তারা এবং আমি এই জিনিসটা ফিল করতে পারছি। এক আলাদা লেভেলের এক অনুভূতি। এই জিনিসের ভাগ হবে না, যা খুশি হয়ে যাক। পারশনাথ মন্দিরের অরিজিনাল হাইট 1365 মিটার দেওয়া আছে। আমার সামনে এই হলো সেই পারশনাথের সেই বিখ্যাত পাহাড়, যেটার হাইট 4500 ফুটের কাছাকাছি। চারিদিকে মেঘ কুয়াশা বৃষ্টি, সেম লোকেশন সেম ওয়েদার, একই মাস একই জায়গায়, সেই একই রকম ফিলিং আবার নিতে পারছি। আগেরবার আমরা এখানে এসেছিলাম সেই দিন খালি মেঘ কুয়াশার জায়গাটা আচ্ছন্ন ছিল, তার সাথে এইবারে শুরু হয়েছে আবার প্রবল পরিমাণে বৃষ্টি। এই যে অনুভব, আপনাদের সবাইকে অবশ্যই রিকমেন্ড করব পারশনাথ মন্দির জীবনে বেঁচে থাকা অবস্থায় মানে জীবদ্দশায় একবার ঘুরতে আসবেন। আপনাদের শরীরে যত ক্লান্তি আছে না এখানে আসতে সব দূর করে দেবে যখনই আপনারা এই টঙ্কে এসে পৌঁছবেন। চলুন এখন আপনাদেরকে নিয়ে যাই পারশনাথ মন্দিরের একদম চূড়াতে। মন্দিরের পাশের এই জায়গার দৃশ্য দেখুন, কত সুন্দর মেঘ এখানে উড়ে যাচ্ছে দেখতে পাচ্ছেন। মানে এই জায়গাতে টাইম ল্যাপস বসানোর কোনো প্রয়োজন নেই, এত পরিমাণে এখানে হাওয়া দিচ্ছে। চোখের সামনে মেঘগুলো এত স্পিডে উড়ে যাচ্ছে না, নর্মাল চোখে এবং নর্মাল যে আমরা ভিডিও ক্যাপচার করছি তাতেই একদম স্পষ্ট বোঝা যায়। পারশনাথ মন্দিরের একদম পেছনের দিকে একটা হেলিপ্যাড রয়েছে, যেটা ওয়েদার ভালো থাকলে দেখতে পাওয়া যায়। আর আজকের যে ওয়েদার
আজকে আর দেখতে পাওয়া একদমই অসম্ভব। এখান থেকে এখন আমাদের একটাই কাজ, নিচে নেমে চলে যাওয়া। ওয়েদার মিনিটে মিনিটে প্রচণ্ড পরিমাণে এখানে খারাপ হচ্ছে। আর এখন ঘড়ির কাঁটায় বাজে বিকেল 4টের আশেপাশে, মানে 4টেও ঠিক করে বাজে নেই। যেহেতু আমরা এই জায়গাতে এসেছি অনেকগুলো জায়গা ভিজিট করে এবং যথেষ্ট নিজেদের সময় দিয়েছি প্রত্যেকটা জায়গাকে এনজয় করার জন্য। তো আপনাদেরকেও বলবো, আপনারা এখানে জীবনে একবার যদি ঘুরতে আসেন না, তাহলে অবশ্যই পারশনাথটাকে নিজেদের মতো করে ফিল করুন, নিজেদের মতো করে ঘুরুন এবং পারশনাথের এই মন্দির দর্শন করে আপনারা আপনাদের জার্নি শেষ করুন এবং নিচে আপনারা ফিরে যান। তাহলে চলুন এরপরে আমরা নিচে ফিরে যাব। আর নিচে আমরা কটাতে গিয়ে পৌঁছোই, কোন ট্রেন ধরে আজকে বাড়ি যাই, সব কিছু কিন্তু শেয়ার করব আপনাদের এই একটা ভিডিওর মধ্যেই। তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, তা না হলে অনেক কিছু ইনফরমেশন আপনারা কিন্তু মিস করতে পারেন। পারশনাথের মন্দির থেকে নেমে যেখানে সিঁড়ির ধাপগুলো শেষ হচ্ছে, এখানে পাশে খাবারের জন্য কিছু এরকম দোকান পেয়ে যাবেন। আর এখান থেকে নিচে নামার জন্য বাম দিকের এই রাস্তা আমরা ধরবো। আমরা এসেছিলাম এই রাস্তা ধরে, কিন্তু যাওয়ার সময় এটা হচ্ছে শর্টকাট, এই রাস্তা দিয়ে আমাদের নিচে নামতে হবে। আর এখন যেহেতু বৃষ্টি হচ্ছে সেই জন্য দেখছেন আশেপাশের প্রচুর দোকান আছে। অন্য সময় আসলে এখানে খোলা থাকতে দেখতে পাওয়া যায়, কিন্তু এখনের এই সময় এখানে বেশি দোকান খোলা নেই। আসার সময় যেই পরিমাণে সময় আমাদের ব্যয় হয়েছে, যাওয়ার সময় কিন্তু খুবই কম সময় লাগে, 3 ঘন্টার আশেপাশে সময় লাগে নিচে একদম পৌঁছোতে। কিন্তু যেহেতু আজকে বৃষ্টি হয়েছে না, সেই জন্য রাস্তা প্রচণ্ড পিছল হতে পারে, সেই জন্য আজকে আমরা ধীরে সুস্থেই নিচে নামবো। আমাদের হাতে সময় রয়েছে অনেক, আজকে অনেক রাতে আছে ট্রেন। তাহলে চলুন কটার সময় আমরা নিচে মধুবনে গিয়ে পৌঁছোই, সব কিছু আপনাদের শেয়ার করব। আর এইরকম বৃষ্টির মধ্যেই আমাদের কাছে কিন্তু কোনো অপশান নেই, সেই জন্য আমরা এখান থেকে এইরকম অবস্থাতেই আমরা চলে যাচ্ছি একদম সোজা নিচের দিকে। আর যাওয়ার সময় আপনাদের রোডটা দেখাই, এই রোড যে কী যে খতরনাক লাগে না এই বৃষ্টির সময়। এই আশেপাশে তাকালে সবই শূন্য, কিছু দেখতে পাওয়া যায় না। মানে এই পাহাড় এতই খাড়াই না, এই যে সাইডে ব্যারিকেড করে দিয়েছে, মানে এরকম রেলিং করে দিয়েছে, এগুলো যদি না থাকে তাহলে একদম গেম এখানে ফিনিশ। এই যে দেখুন, এখান থেকে আপনাদেরকে ভিউটা একটু দেখাচ্ছি আমি, সবই শূন্য চারিদিক। এখন ঘড়ির কাঁটায় 6টা বেজে 37 মিনিট। অনেকগুলো জঙ্গলি মোষ কিন্তু এখানে বার হয়েছে ভেতরে। যেই জায়গা দিয়ে একটা মোটামুটি একটা বোর্ড লাগানো আছে না, যে এইদিকে বনের মধ্যে জঙ্গলে যাওয়া যায় না, এইটা ঠিক সেই জায়গাতে। এই যে দেখুন পুলটা, এই জায়গাটা চিনে রাখুন। আর এই কারণেই হয়তো এই পারশনাথ পাহাড়ে রাত্রে কাউকে থাকতে দেওয়া হয় না, খুবই একটা ভয়ঙ্কর ব্যাপার। আমি সামনে গিয়েছিলাম একটা ফুটেজ নেব বলে, কিন্তু যেহেতু জঙ্গলি সেই জন্য দূর থেকে দেখেই পালাচ্ছে। আমাদের সাথে যারা ছিল অলরেডি সবাই হচ্ছে এগিয়ে গেছে, একমাত্র এখানে হচ্ছে যে এই ভাই হচ্ছে আছে। তো আমরা একসঙ্গে যাচ্ছি। আর এখানে পারশনাথ পাহাড় থেকে নিচে নামার সময় আমার পায়ে প্রচণ্ড পরিমাণে মোচ লেগেছে, সেই জন্য বেশি জোরে জোরে হাঁটতে পারছি না। আর যে লাঠিটা বলছিলাম, লাঠিটা তো যাবার সময় অর্ধেক রাস্তাতে আমি রেখে চলে গিয়েছিলাম, হারিয়েছি। ওর পরে বিনা লাঠিতেই আমি পুরো ট্রেকটা করেছি, তারপর আবার নিচে নেমে এসেছি। তো এখন এখান থেকে মোটামুটি 3-4 কিলোমিটারের মতো পথ বাকি আছে একদম যে নিচে যে বেস মধুবন সেই জায়গায় পৌঁছতে। এখন ঘড়িতে সময় 7টা বেজে 32 মিনিট। এখন আমরা পৌঁছে গেছি মধুবনে। এখান থেকে আমরা সঙ্গে সঙ্গে একটা মারুতি পেয়ে গেছি। আর এখান থেকে আপনারা যদি এরপরেও যদি আসেন না, তাহলে এরপরেও কিন্তু গাড়ি পেয়ে যাবেন, কিন্তু তার জন্য আপনাদেরকে একটু এগিয়ে আসতে হবে। এই যে দেখছেন এই জায়গাটা, এই জায়গায় চলে আসলে এখানে আশেপাশে আপনারা মোটামুটি রাত্রি 7:30-8টা পর্যন্ত এখান থেকে গাড়ি ইজিলি পাওয়া যায় স্টেশনে যাওয়ার জন্য। তাহলে চলুন এখান থেকে এখন আমরা সোজা স্টেশনে চলে যাই, তারপর স্টেশনে গিয়ে কোন ট্রেন ধরে আজকে রাত্রে বাড়ি ফিরছি সেটাও আপনাদের শেয়ার করব। এখন আমি চলে এসেছি পারশনাথ স্টেশনে। এখান থেকে আজকে রাত্রি 11টা বেজে 10 মিনিটে একটা ট্রেন আছে হাওড়া সুপারফাস্ট, ওই ট্রেনে করে আজকে ফিরবো আমি হচ্ছে হাওড়া। কিন্তু এই ট্রেনটা একটু হচ্ছে লেটে চলছে এখন, মানে সেই জন্য একটু লেটেই প্রবেশ করবে এখানে। কিন্তু পৌঁছবার টাইম হাওড়াতে খুবই হচ্ছে সকালের দিকে, তাড়াতাড়ি পৌঁছে দেয়, খুব একটা বেশি লেটের রেকর্ড সেরকম নেই। তো এই ট্রেনটা চলে রবিবার, সোমবার এবং বৃহস্পতিবার। তো আপনারা এই 3টে দিন যদি পারশনাথ ঘুরতে আসেন, তাহলে এই ট্রেনে করে কিন্তু রাত্রেবেলায় বাড়ি ফিরতে পারেন। আর বাদবাকি অন্য দিনগুলো যদি আসেন, তাহলে রাতে ট্রেনে বাড়ি ফেরা একটা সমস্যা হয়ে যেতে পারে। তো সেই ক্ষেত্রে অনেকগুলো ট্রেন চেঞ্জ করে যেতে হতে পারে। তো যাই হোক, আজকে আমি এখান থেকে চলে যাচ্ছি সোজা আমার বাড়ি। তাহলে এরপরে আপনাদের সাথে দেখা হবে নতুন কোনো ট্রিপে। ভিডিওটা এখানে শেষ করলাম। সবাইকে টাটা, বাই বাই।